করতে হবে, তাই না? তোমরা ক্লাস টেস্ট 2 কবে দিতে চাও? মিডের পরে যে সপ্তাহে ক্লাস খুলবে ওই উইকে দিতে চাও? জি স্যার, মিডের পরে নিলে স্যার ভালো হয় স্যার। হ্যাঁ, মিডের পরেই, কারণ এই উইকে এটা মানে একটু ইমপ্র্যাকটিক্যাল আর কি, যে ধরো পরশুদিন আমি বললাম ক্লাস টেস্ট হবে আর কি, ইমপ্র্যাকটিক্যাল হয়ে যায়। যে মিডের পরটাই মোর লাইকলি, কারণ মিডের পর যে সপ্তাহে ক্লাস খুলবে আর কি। এবং আমার যেটা মনে হচ্ছে যে প্র্যাকটিক্যালি স্পিকিং যে আমাদের অনলাইন ক্লাসই জারি থাকবে আর কি। ইটস আনলাইকলি যে আমাদের ফেস টু ফেস ক্লাস হবে আর কি এনি টাইম সুন। আমার মনে হচ্ছে যে হাইলি লাইকলি যে আমাদের অনলাইন ক্লাসই জারি থাকবে, ফেস টু ফেস ক্লাস হওয়ার সম্ভাবনা কম। কাজে আমাদের যদি ক্লাস টেস্ট 2 হয়ও, সেই ক্লাস টেস্ট 2 আমাদের এই অনলাইনেই নিতে হবে আর কি, সেটারই সম্ভাবনা বেশি। স্যার সিলেবাস কতটুকু হবে স্যার ক্লাস টেস্ট 2 এর জন্য? বলবো, চিন্তা ভাবনা করবো আর কি, আগে তো দিন তারিখ ঠিক করি, তারপর সিলেবাস নিয়ে আলোচনা করা যাবে। স্যার টোটাল কয়টা টেস্ট হবে স্যার? এখন আমাদের তো 3 ক্রেডিট কোর্সে কয়টা ক্লাস টেস্ট হওয়ার কথা? 4টা না? জি স্যার। হ্যাঁ, 4টা ক্লাস টেস্ট হওয়ার কথা, বেস 3 কাউন্ট করার কথা হচ্ছে ফর ফাইনাল গ্রেডিং। এখন ব্যাপার হচ্ছে যে যদি আমাদের মার্কিং স্কিম হয় 10, 20, 70, অর্থাৎ অ্যাটেন্ডেন্সে 10, ক্লাস টেস্টে 20 আর ফাইনালে 70, যদি আমাদের স্কিমটা হয় এরকম, ইন দ্যাট কেস এটা হচ্ছে দ্য রুল, যে বেস্ট 3 আউট অফ 4 কাউন্ট করা হবে। এখন তোমরা তো জানো যে আমাদের আসনুল্লাহর সিন্ডিকেট মিটিং এ ডিসিশন হয়েছে যে এই বর্তমান সেমিস্টারেও জাস্ট লাইক দ্য প্রিভিয়াস সেমিস্টার মার্কিং স্কিম হবে 10, 30, 60। এটা হয়তো তোমরা একটা নোটিশ দেওয়া হয়েছিল, এই নোটিশটা তো তোমরা দেখছো এই নোটিশ? জি স্যার। আসানুল্লাহর ওয়েবসাইটে এই নোটিশটা দেয়া আছে। বর্তমান সেমিস্টারেও তোমার আমাদের মার্কিং স্কিম হবে 10, 30, 60। তার মানে হচ্ছে আমাদের ক্লাস টেস্টের ওয়েটেজ হচ্ছে 30%, এবং ওখানে লেখা আছে যে 3 ক্রেডিট কোর্সে 3টা ক্লাস টেস্ট নিয়ে বেস 2 কাউন্ট করার জন্য ফর ফাইনাল গ্রেডিং। ঠিক আছে? তো সেই হিসাবে কিন্তু আমাদের 3টা ক্লাস টেস্ট হওয়া উচিত আর কি। 3টা ক্লাস টেস্ট নিয়ে বেস 2 শুড বি কাউন্টেড ফর ফাইনাল গ্রেডিং। এখন আমাদের চিন্তা করতে হবে সেটাই, যে আমরা কি করব। আমাদের তো সিলেবাসটাও কভার করতে হবে, তাই না? আমাদের ক্লাস টেস্টের জন্য যেমন সময় বরাদ্দ, আমাদের সিলেবাস কমপ্লিট করার জন্য সময় বরাদ্দ। কাজে আমাদের ক্লাস টেস্ট যদি 4টা নিতে হয়, তাহলে অবশ্যই ক্লাস টেস্ট 2 আমাদের দিয়ে দিতে হবে নেক্সট উইকেই, মানে নেক্সট উইকে বা ইন দ্য সেন্স যে মিডের পর যে উইকটা সেই উইকেই, কারণ নইলে পরে গিয়ে আরো অনেক চাপ পড়বে। আর যদি আমরা 3টা ক্লাস টেস্ট নেই, 3টা ক্লাস টেস্ট নিলেও আমাদের ক্লাস টেস্ট 2টা আমরা বড়জোর 9th উইক পর্যন্ত ডেফার করতে পারি, 8th উইকে না দিয়ে 9th উইকে নিতে পারি। আর ধরো 12, 13th উইকে গিয়ে ক্লাস টেস্ট 3টা হলো। সো ইট অল ডিপেন্ডস যে আমরা কয়টা ক্লাস টেস্ট নিব আর কি। এখন সত্যি কথা বলতে গেলে আমার পার্সোনালি 4টা ক্লাস টেস্ট নিতে কোনো আপত্তি নাই, কিন্তু এটা তোমাদের উপরই চাপ পড়বে আর কি। আর তাছাড়া আমাদেরকে ইউনিভার্সিটি তো বলছে যে
তিনটা নিয়ে বেস টু কাউন্ট করতেছি, এখানে চারটা নিতে গেলে একটা জি স্যার, চারটা নেওয়ার দরকার নেই স্যার, তিনটেই ভালো স্যার। হ্যাঁ সেটাই, মানে ইউনিভার্সিটিতে বলছে আমাদেরকে তিনটা নিতে হবে বেস্ট টু কাউন্ট করার জন্য, যেটা ইউনিভার্সিটি অথরিটি থেকে বলা হয়েছে সেই দিকে স্টিক করাটাই আমার মনে হয় সেফার। তারপরেও ক্লাস টেস্ট 2 তো আমাদের দিতে হবে তাই না, সাম পয়েন্ট অফ টাইম আমাদের ক্লাস টেস্ট 2-3 জন্য তো দিতে হবে। তো আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে তোমরা কি মানে ক্লাস টেস্ট 8 উইকে দিতে চাও? সরি, স্যার এটা আমরা সবাই আলোচনা করে নেক্সট ক্লাসে জানাই আপনাকে। আচ্ছা ঠিক আছে, কালকে ইনশাল্লাহ আমাকে জানাও, কালকে বা পরশু আমাকে তোমরা জানাও যে থ্যাংক ইউ স্যার। ক্লাস টেস্ট কবে দিব। সো আমাদের বেসিক্স অফ অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ এসি সার্কিটের বেসিক্স গুলা কভার করা হয়ে গেছে আমাদের সবই। আমাদের এখন আস্তে আস্তে জটিলতার দিকে যেতে হবে, অর্থাৎ রিলেটিভলি মোর কমপ্লিকেটেড এসি সার্কিটস, অর্থাৎ এসি সার্কিট যেসব সার্কিটে তোমার ব্রাঞ্চ আরো বেশি থাকবে, সোর্স আরো বেশি থাকবে, এইসব এসি সার্কিট সলভ করার দিকে এখন আমাদেরকে অগ্রসর হতে হবে। তো সেটা করার জন্য আজকে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ক্রেমার্স রুল। ক্রেমার্স রুল, এটার নাম শুনছো আগে? জি স্যার, এইচএসসি ছিল। আচ্ছা, ক্রেমার্স রুল যদি নাম শুনে গিয়ে থাকো, এটা যদি ছিল তাহলে তো খুবই ভালো। ক্রেমার্স রুল হচ্ছে লিনিয়ার ইকুয়েশন সলভ করার একটা টেকনিক। আমরা লিনিয়ার ইকুয়েশন তো সলভ করতে পারি একাধিক ভাবে, তাই না? ধরো আমার এই যে এখানে দুইটা ইকুয়েশন আছে, a1x plus b1y equal to c1 আর a2x plus b2y equal to c2। স্ক্রিন দেখা যাচ্ছে না আমার? জি স্যার, দেখা যাচ্ছে। সো এই যে আমার দুইটা ইকুয়েশন, আমরা এই দুইটা ইকুয়েশন সলভ করতে পারি একাধিক মেথডে। একটা হচ্ছে সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করা, এটা আমরা জানি যে সাইমালটেনিয়াসলি এই দুইটা ইকুয়েশন সলভ করব আমরা, এটা হচ্ছে একটা উপায়। একটা উপায় হচ্ছে সাবস্টিটিউশন মেথড, অর্থাৎ আমরা এলিমিনেশন করা যায়। হ্যাঁ হ্যাঁ ওই তো সাবস্টিটিউশন, সাইমালটেনিয়াস ইকুয়েশনই তো এলিমিনেশন আর কি। জি একটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড, যে আমরা প্রথমে এক্স কে ইন টার্মস অফ ওয়াই বা ওয়াই কে ইন টার্মস অফ এক্স এক্সপ্রেস করব ইন ওয়ান ইকুয়েশন আর সাবস্টিটিউট করব ইন দ্য আদার ইকুয়েশন। আরেকটা উপায় হচ্ছে ইউজিং ম্যাট্রিক্সেস। ইউজিং ম্যাট্রিসেস আমরা এই ইকুয়েশনটা সলভ করতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে ধরো এখানে আমার এই যে সহগগুলো আছে, যে কোএফিসিয়েন্ট গুলো আছে a1 b1 a2 b2, এই চারটা কোএফিসিয়েন্ট দ্বারা একটা ম্যাট্রিক্স আমি গঠন করলাম। ধরো সেই ম্যাট্রিক্সটার নাম দিলাম আমি ডি। এরপর আমি এক্স কলাম অর্থাৎ প্রথম কলামের কোএফিসিয়েন্ট গুলাকে রিপ্লেস করব উইথ দি কোয়ান্টিটিস অন দি রাইট হ্যান্ড কলাম, অর্থাৎ c1 c2 দিয়ে এক্স ম্যাট্রিক্স, এটার নাম দিলাম আমি, ধরো এটা হচ্ছে ডিএক্স, যে আমার এই ম্যাট্রিক্সের এই কলামগুলো হচ্ছে c1 c2, আর ওয়াই ম্যাট্রিক্স একটা নাম দিলাম ডিওয়াই, যেখানে আমার এই কোএফিসিয়েন্ট গুলা b1 b2 is replaced by c1 c2। তাহলে ক্রেমার্স রুল অনুযায়ী আমার এক্স হচ্ছে এক্স ম্যাট্রিক্স বাই ডি ম্যাট্রিক্স অর্থাৎ ডিএক্স বাই ডি, আর ওয়াই হচ্ছে ডিওয়াই বাই ডি। এইভাবে আমরা লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারি। এইভাবে আমরা লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারি। তো লিনিয়ার ইকুয়েশন সলভ করার আমাদের একাধিক মেথড আছে। একটা উপায় হচ্ছে আমাদের এলিমিনেশন মেথড, বা যেটাকে বলা হয় সাইমালটেনিয়াসলি ইকুয়েশন সলভ করার মেথড, সেটা একটা উপায়। একটা হচ্ছে আমাদের
সাবস্টিটিউশন মেথড, অর্থাৎ একটাকে আরেকটার মধ্যে সাবস্টিটিউট করায় সলভ করা। আর থার্ড মেথড হচ্ছে ইউজিং ম্যাট্রিসেস, which is Cramer's rule. তো এটা আমরা শিখতেছি কেন? এটা আমরা শিখতেছি এই কারণে যে আমাদের এখন যে জিনিসগুলো আমরা পড়বো আস্তে আস্তে, সেখানে আমাদেরকে একাধিক ইকুয়েশন সলভ করতে হবে, একাধিক লিনিয়ার ইকুয়েশন সলভ করতে হবে, এবং সেই লিনিয়ার ইকুয়েশন সলভ করার সময় আমাদের এই সহগগুলো হবে কমপ্লেক্স নাম্বারস। তো কমপ্লেক্স নাম্বার নিয়ে ক্যালকুলেটরে ইকুয়েশন সলভ করা যায় কিনা আমার জানা নাই, মানে আমি পারি না, এবং আমি এখন পর্যন্ত জানিও না কেউ পারে কিনা। ক্যালকুলেটরে তো আমরা লিনিয়ার ইকুয়েশন সলভ করা পারি, এটা শিখছি না আমরা 1-1-এ। জি স্যার। জি স্যার। ক্যালকুলেটরে লিনিয়ার ইকুয়েশন সলভ করা, দুইটা লিনিয়ার ইকুয়েশন বা তিনটা লিনিয়ার ইকুয়েশন সলভ করা, এটা আমরা জানি, ক্যালকুলেটরে পারি। বাট সেখানে একটা সীমাবদ্ধতা হচ্ছে যে আমাদের এই সহগগুলো হবে সব রিয়েল নাম্বারস। ঝামেলা হচ্ছে যে এই কোর্সে তো আমাদের হচ্ছে কমপ্লেক্স নাম্বারস এর কাজ। কাজে কমপ্লেক্স নাম্বার যদি হয় আমার এই কোফিশিয়েন্ট গুলা, তাহলে ক্যালকুলেটরে লিনিয়ার ইকুয়েশন সলভ করা সম্ভব কিনা আমার জানা নাই, মানে আমি পারি না, এবং আমি জানি না যেটা সম্ভব কিনা আর কি নর্মাল ক্যালকুলেটরে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে শরণাপন্ন হতে হবে এইসব টেকনিক্সের। হয় আমাদের সাবস্টিটিউশন মেথডে যেতে হবে, অথবা এলিমিনেশন মেথডে যেতে হবে, অথবা এই ক্রেমার্স রুল ইউজ করতে হবে। এবং সবগুলোর মধ্যে এই ক্রেমার্স রুলটাই হচ্ছে একটু ইজিয়ার আমার মতে, এবং অল দ্য টেকনিক্স ক্রেমার্স রুলটাই হচ্ছে ইজিয়ার ওয়েন ইট কামস টু ডিলিং উইথ কমপ্লেক্স নাম্বারস। এবং আমরা যে টেক্সট বইগুলো ফলো করতেছি, বয়েলস্টেডের বই বলো বা নিলসনের বই বলো, সেই বইতেও বয়েলস্টেডের বইতে আমি দেখেছি যে এই অঙ্কগুলা ক্রেমার্স রুল দিয়ে সলভ করা হয়েছে। ঠিক আছে, ক্রেমার্স রুল দিয়ে সলভ করা হয়েছে। তো আমরা একটা এক্সাম্পল দেখি ক্রেমার্স রুলের। এখানে দেখো দুইটা ইকুয়েশন দেয়া আছে, 4x - 3y = 11 আর 6x + 5y = 7. So solve the two system with two variables. Cramer's rule. এই কার জানি মাইক অন হয়ে আছে? কার জানি মাইক অন আছে? স্যার আপনি একটু মিউট করে দেন, ও মনে হয় স্যার নাই আশপাশে। তাহলে এই ডি ম্যাট্রিক্সটা হচ্ছে the matrix formed by the coefficients, এই যে 4, 6, -3, 5। ঠিক আছে, তাহলে এটা ডিটারমিনেন্ট কত হবে? এটা আমরা জানি 2/2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হচ্ছে এই ডায়াগোনালের এলিমেন্টস এর গুণফল বিয়োগ এই ডায়াগোনালের এলিমেন্টস এর গুণফল। তার মানে 4 × 5 - 6 × -3, সেটা করলে মান আসে 38। ঠিক আছে, এখন আমরা যদি এক্স ম্যাট্রিক্সটা বের করতে চাই, এক্স ম্যাট্রিক্সটা ফর্ম করতে চাই, তাহলে এক্স এর কলামগুলা will be replaced by the quantities on the right hand side, অর্থাৎ এই এক্স ম্যাট্রিক্সটার কলামটা রিপ্লেসড হইছে by the right hand side which is 11, 7. y ম্যাট্রিক্সের y এর কলামটা সেমই আছে -3 আর 5। তো এটার ডিটারমিনেন্ট হচ্ছে 11 × 5 - 7 × -3, সেটা করলে এটার মান আসে 76। আর y ম্যাট্রিক্সটা যখন আমি ফর্ম করব, তখন আমার এক্স এর কলামটা থাকবে ইনট্যাক্ট,
কোএফিসিয়েন্ট গুলা, আর y এর কলামটা রিপ্লেসড হবে উইথ দি কোয়ান্টিটিজ অন দ্য রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ 11 7। এটা ডিটারমিনেন্ট হচ্ছে 7 into 4 minus 11 into 6, এটা করলে মান আসে -38। তাহলে x হচ্ছে আমার dx এর এই যে ডিটারমিনেন্ট বাই dy, সরি dx এর ডিটারমিনেন্ট বাই d এর ডিটারমিনেন্ট, অর্থাৎ 76/38 সমান সমান 2, আর y হচ্ছে আমার dy ডিটারমিনেন্ট বাই d ডিটারমিনেন্ট, সেটা হচ্ছে -1। সো আমরা যদি ক্রেমার্স রুল দিয়ে অঙ্কটা করি তাহলে আমাদের মান হবে এগুলি। তোমরা যদি সময় পাও তাহলে তোমরা ক্যালকুলেটরেও করে দেখতে পাবা যে এই দুইটা সলভ করলে x এর মান আসে 2 আর y এর মান হয় -1, এবং এলিমিনেশন মেথড বা সাবস্টিটিউশন মেথডেও একই অ্যান্সারই তোমরা পাবে। তো এত কিছু বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে একটা টেকনিক শিখা যেটার মাধ্যমে আমরা লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারবো, এবং সহগগুলা যখন হবে কমপ্লেক্স নাম্বার, যেমনটা হবে আমাদের খুব সুন আমরা দেখতে পাবো, তখন আমাদের এই ক্রেমার্স রুল ইউজ করাটাই হবে সবচেয়ে ইজিয়ার অপশন। ঠিক আছে? ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তো কমপ্লিকেটেড এসি সার্কিট সলভ করার জন্য আমাদেরকে শিখতে হবে সার্কিট অ্যানালাইসিস টেকনিক্স। এই টেকনিক্স গুলো তোমরা অলরেডি 1-1-এও শিখেছো। এই টেকনিক গুলো তোমরা 1-1-এও শিখেছো। এই টেকনিক গুলার একটা হচ্ছে নোড ভোল্টেজ মেথড বা নোডাল অ্যানালাইসিস, অপরটা হচ্ছে মেশ কারেন্ট মেথড বা মেশ অ্যানালাইসিস। আমরা শিখছি না 1-1-এ নোড ভোল্টেজ মেথড বা মেশ কারেন্ট মেথড? জি স্যার। তো এগুলি হচ্ছে সার্কিট অ্যানালাইসিস টেকনিক্স, অর্থাৎ যে কোনো সার্কিট অ্যানালাইজ করার জেনারেল টেকনিক্স হচ্ছে এই দুইটা। একটা হচ্ছে কেসিএল বেসড হুইচ ইজ নোড ভোল্টেজ মেথড, আর একটা হচ্ছে কেভিএল বেসড হুইচ ইজ মেশ কারেন্ট মেথড। আমরা দুইটা মেথডই এসি সার্কিটের জন্য দেখব। সো আমরা যদি নোড ভোল্টেজ মেথডে আসি, তো নোড ভোল্টেজ মেথডের প্রসিডিউর হচ্ছে খুবই সোজা, তোমরা অলরেডি 1-1-এই করে আসছো। সো নাম্বার 1 হচ্ছে assign voltages V1 phasor, V2 phasor, Vn-1 phasor to each non-ground node. Apply KCL at each non-ground node. Solve the resulting equations. এই তিনটা হচ্ছে প্রসিডিউর, যে আমরা প্রত্যেকটা নন গ্রাউন্ড নোডে একটা করে আরবিট্রারি ভোল্টেজ অ্যাসাইন করব, V1 V2। ইন দিস কেস দে উইল বি ফেজর্স, মানে কমপ্লেক্স নাম্বারস। প্রত্যেকটা নোডে আমরা কেসিএল অ্যাপ্লাই করব এবং সলভ দ্য রেজাল্টিং ইকুয়েশন সলভ করব। সো এখানে দুইটা অঙ্ক দেয়া আছে। এই ক্লাস নোটগুলো আমি অলরেডি গুগল ক্লাসরুমে আপলোড করে দিছি। প্রথম এক্সাম্পলটা বয়েলস্টেডের বই থেকে নেওয়া। এখানে বলা হচ্ছে ডিটারমিন দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর ফর দ্য নেটওয়ার্ক ইন ফিগার 17.23। তো ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর হচ্ছে এই যে এই ইন্ডাক্টরটার অ্যাক্রসে ভোল্টেজ, যেখানে আমি ধরে নিব যে উপরে হচ্ছে পজিটিভ, নিচে হচ্ছে নেগেটিভ। এটা আমাকে বলে দেওয়া হয় নাই, এটা বলা উচিত ছিল, কারণ আমি তোমাদেরকে বলেছি আগেও যে আমাকে যখন বলা হয় কোনো এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ বের করতে, আমাকে অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর বলে দিতে হবে কাকে পজিটিভ ধরো আর কাকে নেগেটিভ ধরো।
এবং যদি আমি বলি তোমাকে কখনো কোনো এলিমেন্টের মধ্য দিয়ে কারেন্ট বের করো, আমাকে বলে দিতে হবে কারেন্টের ডিরেকশনটা, কোন দিকে কারেন্টটা যাচ্ছে, ডান দিক থেকে বাঁ দিকে না বাঁ দিক থেকে ডান দিকে, এটা আমাকে বলে দিতে হবে। সো অ্যাজ এন ইনস্ট্রাক্টর আমাকে বলে দিতে হবে যে এখানে তুমি কাকে প্লাস ধরবা কাকে মাইনাস ধরবা। সো আমরা উপর টার্মিনালটাকে প্লাস ধরবো, নিচেরটাকে মাইনাস ধরবো, ঠিক আছে? উপরেরটা প্লাস, নিচেরটা মাইনাস। সো আমাদেরকে বের করতে হবে ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর, এবং এবং এখানে খেয়াল করে দেখো রেজিস্টারের ইম্পিডেন্স দেয়া আছে 0.5 কিলো ওহমস, ঠিক আছে তাই না? 0.5 কিলো ওহমস, 2 কিলো ওহমস। হাউএভার ইন্ডাক্টরের ইম্পিডেন্স দেখো দেয়া আছে 10 কিলো ওহমস, এখানে কোনো কমপ্লেক্স নাম্বার দেয়া নাই। তো কমপ্লেক্স নাম্বার যদি দেয়া নাও থাকে, আমাকে বুঝে নিতে হবে যে ইন্ডাক্টরের ইম্পিডেন্সের চেহারা কি, জে ওমেগা এল না? জি স্যার। তাহলে আমাকে ধরে নিতে হবে এখানে একটা জে আছে, একটা ইনভিজিবল জে আছে, কারণ জে আমাকে ওরা বয়েলস্টেডের বইতে তোমরা যদি অলরেডি অঙ্কগুলো করে গিয়ে থাকো, দেখে গিয়ে থাকো, তাহলে খেয়াল করে দেখবা যে ওরা ফেজর ডোমেনে জেটাকে উল্লেখ করে না অঙ্কে, কিন্তু এখানে একটা জে আমাকে ধরে নিতে হবে, কারণ অঙ্ক করার সময় কিন্তু ওরা জে ধরেই করছে। এখানে একটা ইমাজিনারি ইউনিট আছে অফ দ্য ইউনিট ইমাজিনারি অ্যাক্সিস, অর্থাৎ যেটা এখানে আছে তার মানে একটা চেন জে কিলো ওহমস। 10 কিলো ওহমস বলতে এখানে শুধু আমাদেরকে বুঝাইছে ম্যাগনিটিউড অফ দি ইম্পিডেন্স, কিন্তু আমাকে ফেজর ফর্মে এখানে জে হিসাবে নিতে হবে। তার মানে এটা হচ্ছে 10 জে কিলো ওহম, আর এটা হচ্ছে 5 কিলো ওহম না, -5 জে কিলো ওহম। কারণ আমাদের ক্যাপাসিটরের ইম্পিডেন্স কি, -j/ওমেগা/c না? জি স্যার। তার মানে একটা -j আছে না? জি স্যার, একটা মাইনাস জে স্যার। কাজে এখানে একটা -j আমাকে ধরে নিতে হবে, ক্যালকুলেশন করার সময় এখানে একটা -j আমাকে অ্যাজিউম করে নিতে হবে, এবং এরাও তাই করছে। খেয়াল করে দেখো, আচ্ছা আমরা যখন অঙ্কটা করব তখন নিজেরাই বুঝবা। এবং দেখো ইভেনচুয়ালি ওরা ক্রেমার্স রুল ইউজ করছে, এই যে দেখো ক্রেমার্স রুল ব্যবহার করছে, ইভেনচুয়ালি ক্রেমার্স রুল ইউজ করে তারা অঙ্কের রেজাল্ট বাইর করছে, কারণ ক্রেমার্স রুল ইউজ করাতে অঙ্কটা রিলেটিভলি করা সহজ হইছে। এবং ক্রেমার্স রুল না ইউজ করেও করা যাবে, অ্যাজ আই সেড বিফোর, সাবস্টিটিউশন মেথড বা এলিমিনেশন মেথড, কিন্তু ক্রেমার্স রুলে করলে রিলেটিভলি ইজিয়ার হয়, একটু গোছানো হয় ব্যাপারটা। আচ্ছা, তো এই অঙ্কটা আমরা ইনশাল্লাহ কালকে দেখব, আজকে আমাদের এখন দেখার সময় নাই। আমরা এই অঙ্কটা কালকে ইনশাল্লাহ ক্লাস টাইমে রিয়েল টাইমে হাতে কলমে করব, রিয়েল টাইমে এই অঙ্কটা ইউজিং নোড ভোল্টেজ মেথড। এবং আমাদের আরেকটা অঙ্ক আছে ডিপেন্ডেন্ট সোর্সের, এই যে এই অঙ্কটা হচ্ছে আমাদের কার বই থেকে, নিলসনের বই থেকে। নিলসনের বইতে আবার দেখো এটা 2 জে ওহমস দেয়া আছে, এটা -5 জে ওহমস দেয়া আছে, ভালো মতোই দেয়া আছে। তার মানে 2 জে ওহমস আর -5 জে ওহমস, অর্থাৎ ইম্পিডেন্স গুলো ইন ফেজর ফর্মে দেয়া আছে, আনলাইক বয়েলস্টেডের বই যেখানে শুধু ম্যাগনিটিউডটা দেয়া থাকে, আর আমাকে এগুলি বুঝে নিতে হবে যে এখানে 2 জে আছে আর -5 জে আছে। এবং এখানে দেখো অঙ্কটা করছে, এবং এখানে দেখায় নাই যে কিভাবে বের করছে আর কি। এরা কি নোড ভোল্টেজ মেথড ইউজ করছে, সরি এরা কি এলিমিনেশন মেথড ইউজ করছে না সাবস্টিটিউশন মেথড ইউজ করছে, নাকি তোমার ইয়ে করছে?
ক্রেমার রুল স্যার। ক্রেমার রুল ইউজ করছে, এটা বোঝা যাচ্ছে না, বাট আমরা ক্রেমার রুল দিয়েই করব, কারণ ক্রেমার রুল দিয়ে করলে রিলেটিভলি ইজি হয়। তো এই অঙ্কটাও আমরা ইনশাল্লাহ করব, ডিপেন্ডেন্ট সোর্সের অঙ্ক। তো তোমরা তো এমনি নোড ভোল্টেজ মেথড তো 1-1 এ পড়ছো, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে সেম নোড ভোল্টেজ মেথডই আমরা শুধু কমপ্লেক্স নাম্বারের জন্য দেখব, অর্থাৎ কোএফিসিয়েন্ট গুলো হবে কমপ্লেক্স নাম্বার। এই অঙ্কগুলো আমরা ইনশাল্লাহ কালকে থেকে দেখা শুরু করব, নোড ভোল্টেজ মেথডের অঙ্কগুলা। এবং আমাদের কিন্তু নোড ভোল্টেজ মেথড বা মেশ কারেন্ট মেথডের মধ্যে একটা মেথডে আমাদেরকে এক্সপার্ট হতেই হবে। দুইটা মেথডই জানতে হবে আমাদের, নো ডাউট দুইটা মেথডই জানতে হবে, বাট একটা মেথডে আমাদেরকে ভালো মতো এক্সপার্ট হতে হবে, সো দ্যাট যদি আমাকে সার্কিটে বলা না থাকে যে কিভাবে সলভ করবা, এই ব্যাপারে যদি প্রশ্নে কোনো কিছু উল্লেখ না থাকে যে নোড ভোল্টেজ ইউজ করবা না মেশ কারেন্ট ইউজ করবা, ইন দ্যাট কেস আমাদেরকে যেই টেকনিকে আমরা মোর ইউজ টু সেই টেকনিক ইউজ করব। ঠিক আছে? স্যার ডিসির ক্ষেত্রে স্যার আমাদের মেশ কারেন্ট অ্যানালাইসিসটা বেশি প্রিফারেবল ছিল আর কি স্যার। হ্যাঁ, কারণ মেশ কারেন্টে হচ্ছেটা কি, কারণ মেশ কারেন্ট হচ্ছে তোমার কেভিএল বেস। তো মেশ কারেন্ট মেথডের সুবিধাটা ছিল যে তোমার ইকুয়েশনটা গঠন করা ইজিয়ার। আর এখানটায় যেটা হবে, এখানটাই ইজিয়ার, কিন্তু এখানে হচ্ছে তুমি দেখবা যে তোমার প্রত্যেকটা ইয়ের কোএফিসিয়েন্ট হচ্ছে সামথিং ডিভাইডেড বাই সামথিং, মানে ফ্র্যাকশন হবে কোএফিসিয়েন্ট ইন দিস অঙ্ক, মানে নোড ভোল্টেজে। মেশ কারেন্টে ইজ ইজিয়ার টু ডিরাইভ দ্য ইকুয়েশনস, এর জন্য আমরা মেশ কারেন্ট নরমালি প্রেফার করি। বাট নোড ভোল্টেজও আমাদের শিখে রাখতে হবে এবং ভালো মতোই শিখতে হবে, কারণ আমাদের পরীক্ষাতে তো বলা হবে যে এই সার্কিটটা সলভ করা ইউজিং নোডাল অ্যানালাইসিস। কাজে তখন যদি নোড ভোল্টেজ মেথড আমার উপর আরোপ করে দেওয়া হয়, তাহলে তো আমাকে নোড ভোল্টেজ মেথড দিয়েই করতে হবে, আর তো কোনো অপশন নাই। কিন্তু যদি আমার প্রশ্নে বলা থাকে যে তোমার উপর এটা নির্ভর করতেছে, তুমি যেমনি ইচ্ছা সেমনে করতে পারো, নোড ভোল্টেজ মেথড ইউজ করতে পারো, মেশ কারেন্ট ইউজ করতে পারো, যা ইচ্ছা তা ইউজ করতে পারো, ইন দ্যাট কেস তুমি তোমার জন্য যেটা স্বাচ্ছন্দ্য বোধ করো সেটা ইউজ করবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সো ক্রেমার রুল আমরা বুঝতে পারছি, এবং আমরা কালকে ইনশাল্লাহ এই অঙ্কগুলা দেখব। আজকে সময় নেই, কালকে ইনশাল্লাহ আমরা এই অঙ্কগুলা দেখা শুরু করব রিয়েল টাইমে, এবং নোড ভোল্টেজ মেথড অ্যাপ্লাই করে আমরা এই দুইটা অঙ্ক ইনশাল্লাহ সলভ করব। আর কালকে তোমরা আমাকে জানাও ক্লাস স্যার টেস্ট একটা কোয়েশ্চেন স্যার। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, স্যার বলো। এখানে যেখানে যেটা আপনি বললেন যে জে এর ভ্যালুটা দেওয়া নাই স্যার, এইটা কি তাহলে জিরো হয়ে যায় জে এর ভ্যালুটা? না না না, যে ভ্যালু দেয়া নাই মানে হচ্ছে তারা অঙ্কের শুধু ম্যাগনিটিউড অফ দ্য ইম্পিডেন্স গুলো দিয়ে দিছে, জেড ভ্যালু জিরো হচ্ছে না। কিন্তু অঙ্ক করার সময় আমি যদি এখন ধরো অঙ্ক করতে গেলাম, অঙ্ক করার সময় আমি এটাকে একটা রেজিস্টার মনে করে 10 কিলো মনে করে আমি অঙ্ক করতে অগ্রসর হয়ে যাই, যেটা আমি ইগনোর করি, তাহলে আমার রেজাল্ট ভুল আসবে। আমি বলতে চাচ্ছি যে ওরা, এটা হচ্ছে লিমিটেশন অফ দ্য বুক, মানে বইয়ের অথার যে উনি তোমার অঙ্কগুলাতে শুধু ইম্পিডেন্সের ম্যাগনিটিউড গুলা দিয়েছেন, উনি এটাকে ফেজার ডোমেনে রিপ্রেজেন্ট করে নাই পুরাপুরি। ঠিক আছে? জি স্যার। সেটাই বলতে যাচ্ছি, আমরা যখন অঙ্ক করব তখন নিজেরাই বুঝতে পারবা। ঠিক আছে? জি স্যার। সো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। কালকে তোমরা আমাকে অবশ্যই জানাও যে তোমরা ক্লাস টেস্ট 2 কবে দিতে চাও, তারপর আমরা ইনশাল্লাহ সিলেবাস কতখানি হবে সেটা ঠিক করব। ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, কালকে ইনশাল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ।